মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল, রাজধানীতেও র্যালিতে মানুষের ঢল। রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলায় ৩,৫০০ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেফতার হয়নি কেউ। রাজশাহীর পবায় খানকা শরীফ তছনছের ঘটনায় থমথমে এলাকা। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর, গণপরিষদের দাবিতে অটল এনসিপি, ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামাত, নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। একই পদে বাংলাদেশের পারিশ্রমিক ১ লাখ আর ভারতীয় কর্মকর্তার ২৫ লাখ টাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য সহ নানা অনিয়ম পেয়েছে দুদক, খতিয়ে দেখতে তদন্ত। গাজায় গণহত্যায় মার্কিন সহায়তার অভিযোগ তুলে সিনেট আলোচনায় যুদ্ধফেরত ২ সেনার প্রতিবাদ, ক্যাপিটল হিল থেকে টেনে হিঁচড়ে বের করল পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশ্নে জুলুস ও শোভাযাত্রা বের করা হয়। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নীলফামারী, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলার সড়কে সড়কে মুসল্লিদের ঢল নামে। প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরে হাজারো মানুষ সবুজ পতাকা আর ব্যানার হাতে অংশ নেন শোভাযাত্রায়। প্রদক্ষিণ করা হয় বিভিন্ন সড়ক, অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মোনাজাতে সবার সুখ শান্তি, বিশ্ব মুসলিম উম্মাহর উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি শফিক। চট্টগ্রামে যে জশ্ন জুলুসের যে র্যালিটি সেটি এখন নগরীর জিসি মোড় এলাকায় রয়েছে, সেখান থেকে কিন্তু সেটি ঘুরে এসে এখানে শেষ হবে। এখনও দেখতে পাচ্ছি আমরা লাখো মানুষের ভিড়, পুরো নগর জুড়ে মানুষ আর মানুষ, সবারই কণ্ঠে একই সুর একই ধ্বনি, ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এবং বিভিন্ন ব্যানার ফেস্টার আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কালেমা খচিত বিভিন্ন ফেস্টার এবং ব্যানার। এবং এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে, যারা উপজেলা আসে, তাদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন করেছে, যেহেতু ব্যবসা গরম পড়ছে, শরবতের ব্যবস্থা করেছে। এবং সবচেয়ে যেটি বলা হচ্ছে, আজকের এই জুলুস থেকে তারা বার্তা দিয়েছেন, দেশের শান্তি কামনা করেছেন এবং বিশ্ব শান্তি কামনা করেছেন, ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এই র্যালিটি হয়েছে। কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে বলা হয়েছিল বিয়ানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসলে কিন্তু এই অন্ধকার থেকে যেত, আয়ামিয়া জাহেলিয়াত থেকে যেত। এবং মানবতার যে কথা এখন বলা হচ্ছে, মানবাধিকারের কথা, সেটি তিনি ১৪০০ বছর আগে কিন্তু সে মানবাধিকার কথা বলে গিয়েছেন এবং নবীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কথা বলছেন এখানকার যারা রয়েছে এবং ইসলামী চিন্তাবিদরা। এবং সাবেশা ৩-৪ দিন থেকে আসার পর থেকে কিন্তু কাশেমজা এখানে লাখ হাজার মানুষের ভিড় প্রতিদিন এই এলাকা জুড়ে, এবং লাখো মানুষের এই মুহূর্তে ভিড় যেমন নগরীর মুরাদপুর এলাকায় এবং নিচে একে পিঁপড়ার মতো আমরা মানুষ দেখতে পাচ্ছি। এবং ওই সড়ক ছাড়িয়ে উপরে ফ্লাইওভারের উপরে কিন্তু মানুষ উঠেছে। পুরো ৩ থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে নগরীর ২ নম্বর গেট, ৫ থানা সব বিভিন্ন এলাকায় কিন্তু লাখো মানুষের ভিড় জমেছে। তো কিছুক্ষণ পরে কিন্তু সেই মিছিলটি যখন, যে র্যালিটি যখন খানকা শরীফে যাবে, সেখানে শেষ হবে এবং সেখানে একটি মিলাদ মাহফিল হবে এবং সেখানে তিনি ইসলাম সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখবেন, আওলাদ রাসূল সাবিশা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের জশ্ন জুলুসের সর্বশেষ তথ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাকে প্রদক্ষিণ করে এসে আবারও সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভক্ত রয়েছেন, মুসাফির রয়েছেন এবং যারা এখানে মাঝভান্ডারী যারা মুসাফির রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে পুরো জীবনে যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ বাস্তবায়ন করা যায় আর বাস্তবায়ন করলেই আসলে শান্তি আনা সম্ভব। এই যে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ বিগ্রহ চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ বাস্তবায়ন করা যায় আর বাস্তবায়ন করলেই আসলে শান্তি আনা সম্ভব। এই যে সারা পৃথিবী বিগ্রহ চলছে, ফিলিস্তিনে মানুষ নির্যাতিত হচ্ছে, আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েল সহ বিভিন্ন রাষ্ট্র, মানুষের প্রতি মানুষের যে অনাচার অবিচার সেটি আসলে বন্ধ হবে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ ধারণ করা যায় জীবনে। শুধু জীবনে নয়, শুধু ব্যক্তি জীবনও নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, একটি রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো কেমন হতে পারে কিংবা রাজনৈতিক দর্শন কেমন হতে পারে, অর্থনৈতিকভাবে কেমন হতে পারে, সব মিলিয়ে পররাষ্ট্রনীতি কেমন হতে পারে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন অনুসরণ করা যায় তাহলে আসলে শান্তি আনা সম্ভব। এবং এই যে বিশৃঙ্খলা চলছে সকল বিভাগে, সকল দেশে, বিশ্বের বিভিন্ন স্থানে, সেটি আসলে শান্তিতে রূপান্তর হবে বলে তারা মনে করছেন। তো এখানে যারা রয়েছেন বিশেষ করে হাজার হাজার যারা মাঝভান্ডারের অনুসারী ভক্ত তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকে খুশির দিন, এই খুশির দিনে তারা খুবই উচ্ছ্বাসের সাথে, ভালোবাসার সাথে এই জশনে জলুসে তারা অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে জশনে জলুস বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের বিভিন্ন রাস্তা থেকে ঘুরে আবারও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়েছে। এবং আর কিছুক্ষণ পরে এখানে যে সম্মেলন, সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে বিভিন্ন পরপরই তারা তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে তারা ফিরে যাবে এবং তারা বলছেন যে এখানে এই আয়োজনের মাধ্যমে তারা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা পর্যবেক্ষণ করে বিভিন্ন বিভাগে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ যে সম্মানের বাণী তারা পৌঁছে দেবেন। তো এই জন্য ঈদে মিলাদুন্নবীর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে এবং তার আগে যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবারে অন্য প্রসঙ্গ, রাজবাড়ীতে মাজারে হামলা ও সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে, তবে গ্রেফতার হয়নি কেউ। শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩ থেকে ৩৫০০ জনকে আসামি করে মামলাটি হয়। এদিকে ঘটনার পর থেকে মাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। কিভাবে কি হয়েছে আর কি আজকে কোনো সমস্যা দেখতেছি না আর কি। এই আর কি পুরাটোরা আমি এখানে কালকে থেকে নেওয়া শুরু করছে, গরু সাইড দিয়ে নিয়ে গেছে, যাবতীয় জিনিস মালপাতি সম্পূর্ণ নিয়ে গেছে, মানুষ সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে, তছনছ করে ভেঙে চুয়ে ফেলাইছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, গতকাল নুরাল পাগলের এই দরবার শরীফে হামলার পর থেকে এখানে শুনশান নীরবতা বিরাজ করছে। গতকাল রাত থেকেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। তো এবং আমি কিছুক্ষণ আগেই দেখেছি যে এখান দিয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি টহল দিয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আর কোনো শঙ্কা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দরবার শরীফের মধ্যে এক নজর দেখার জন্য কিছুক্ষণ পরপরই উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং উৎসুক জনতা এসে তারা এই মাজারটি কিভাবে পোড়ানো হয়েছে তা তারা দেখছে। এবং আমি গোয়ালন্দ ঘাট থানার ওসি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই যে দরবার শরীফে যখন গতকাল হামলা চলে, এই হামলা চলার সময় পুলিশ এই বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরেও হামলা করা হয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের
10 থেকে 12 জন সদস্য আহত হয়। সেই পুলিশের ওপর হামলা এবং পুলিশের যে গাড়ি ভাঙচুর, এই গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দঘাট থানায় পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় 3000 থেকে 3500 জনকে আসামি করা হয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে আমরা জেনেছি। আমরা কিছুক্ষণ আগেই জানছিলাম যে রাজবাড়ীর যিনি পুলিশ সুপার তিনি এখানে আসবেন এবং পরিদর্শন করবেন, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত উনি এখানে এসে পৌঁছাননি। পরবর্তীতে যদি তিনি এখানে আসেন আমরা আরো বিস্তারিত পুলিশের বক্তব্য বা আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারের খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার মাইজ ভান্ডারি খানকা শরীফে বৃহস্পতিবার থেকে 3 দিনের আয়োজন ছিল। কয়েকজন বাসিন্দা এর বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর হামলা চালান। পুলিশের উপস্থিতিতেই হামলা হয়েছে বলে অভিযোগ করেন খানকার সংশ্লিষ্টরা। তবে পুলিশের দাবি উত্তেজিত মানুষ বেশি থাকায় অল্প জনবল দিয়ে আক্রমণ ঠেকানো যায়নি। যেখানে বিচারক এখানে ছিলেন, বিচারক থাকি তারা কিছু করতে পারেননি, সুতরাং আমি কার কাছে বিচার চাবো? আমি মামলা করব না, এই জন্যে আমরা কারো কাছে বিচার প্রাপ্ত হতে চাইনি। সমাজের বেশিরভাগ মানুষ কি চাচ্ছে এটা কিন্তু একটা ম্যাটার। আপনি এটার বাইরে যা পাবেন, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনি যদি সমাজের বেশিরভাগ মানুষের বাইরে যান, দেখবেন আপনাকে কতক্ষণ আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ইতিবাচক, তবে নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে হতে হবে গণপরিষদ ভোট। জামাত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনের দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধান হচ্ছে যে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটা আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে
তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উবায়েদও উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় কাজ করতে প্রতিশ্রুতি দেন। তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এবারে ছাত্র সংসদ নির্বাচনের খবর। দুদিন পরই ডাকসু নির্বাচন, কাল শেষ হচ্ছে প্রচারণা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে প্রচারণার আর মাত্র একদিন বাকি। আজ কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন হলে গিয়ে তাদের যে প্রচারণা সেই প্রচারণাটি চালাচ্ছেন। আমি যদি বলতে চাই যে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু ইতোমধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আবিদুল ইসলাম খান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে যে প্রচারণা তার সেই প্রচারণাটি কিন্তু তিনি চালাচ্ছেন। পাশাপাশি এর আগেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি কিন্তু সকাল থেকে শুরু করেছেন এবং শেষ সময়টুকু তারা আসলে হাত ছাড়া করতে নারাজ এবং তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে তারা বাস্তবায়ন করবেন সেই জিনিসটা কিন্তু তারা তুলে ধরছেন এবং বিভিন্ন হলের অতিথি কক্ষে কিন্তু তারা শিক্ষার্থী পাশাপাশি শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কুশল বিনিময় করছেন, কথা বলছেন, সমর্থন এবং ভোট চাইছেন। পাশাপাশি তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান যে সমস্যাগুলো সেগুলো তারা সুনিপুণভাবে আগামীতে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে তারা সমাধান করতে চান। অন্যান্য প্যানেলের প্রার্থীরাও কিন্তু বিভিন্ন আবাসিক হল যেটি রয়েছে সেই আবাসিক হলে প্রচারণা চালাচ্ছেন। যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ঈদে মিলাদুন্নবীর ছুটি, সেক্ষেত্রে তারা কিন্তু একাডেমিক ভবনগুলোতে নয় বরং আবাসিক হলগুলো কেন্দ্রিক এই তাদের যে প্রচারণা সেই প্রচারণা যেটি চালাচ্ছেন এবং তারা তাদের যে নানা ভিশন বা তারা তাদের যে নানা প্রতিশ্রুতি সেটি কিন্তু তুলে ধরছেন প্রার্থীদের কাছে। এবং অনেক হলের অতিথি কক্ষে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসা তাদের অভিভাবকদেরও কিন্তু এই যে প্রার্থী যারা রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু নানাভাবে তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ক্যাম্পাসে যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সবগুলো হলেই এখন আসলে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার একদিন আগের যে খবরাখবর সেটির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বাংলাদেশি কর্মকর্তার বেতন যেখানে 1 লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই অভিযানে নেমে বেতন বৈষম্য, ভারতীয় আধিপত্য সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। নির্মাণকালের চুক্তিতে অসঙ্গতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদের প্রতিবেদন।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারত বাংলাদেশের কয়লা ভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। ট্যাক্স কেটে ওরা 1 লাখ টাকা পাচ্ছে। সমপর্যায়ের একজন ইন্ডিয়ান এমপ্লয়ি তারা কিন্তু মিনিমাম 25 লাখ টাকা পাচ্ছে। সো এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি ইউএসডি ডলার 4500 ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে 20 জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। এর ভিত্তিতেই অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বেতনের তারতম্য থাকলেও তা অস্বাভাবিক নয়, আর সবকিছুই হচ্ছে নির্মাণকালের যৌথ চুক্তির ভিত্তিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। ফিফা প্রীতি ম্যাচের সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। অনূর্ধ্ব 23 লাল সবুজের প্রতিপক্ষ ইয়েমেন। 18 বছরে নেওয়া হয় 5টি প্রকল্প, খরচের পরিমাণ অন্তত 700 কোটি টাকা, কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখো মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত যশোরের দুঃখ ভবদহ। তবে চলতি বছর নদী খননের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন। ভবদহ নিয়ে আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মোবারক শুভ এবং সোহেল কুরেশি। একসময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল 1.5 থেকে 200 মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র 15 থেকে 20 মিটারে, আর গভীরতা মাত্র 3 থেকে 5 ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ভ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারতেছি, শাক পোকামাকড়। তা আমরা রাস্তার ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানি বাড়তে থাকি। পানিতে যদি মেশিনতে না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে।
স্থানীয় প্রশাসন বলছে অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। IWM যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর-ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকে এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে 3 জন নিহত হয়েছেন। সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। আহত একজনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ব্যবসায়ীকে হত্যার পর মব তৈরি করে তার ছেলেকেই দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় অভিযুক্তরা। ধান খেতে পড়েছিল ব্যবসায়ী শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও পলাশের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনা বেচার পাওনা 1.5 লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় সুজন তাকে তেলিপুকুরের গ্যাস পাম্পের পেছনে ডেকে নিয়ে যায়। সেখানে পলাশ ও শামীম 30 থেকে 40 জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পলাশ ও শামীম সহযোগীদের নিয়ে মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে আটক করিয়ে দেয়। পরে শনিবার সকালে তেলিপুকুরের একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এগুলোতে ছেঁচড়িয়ে দিকে তখন আমাদেরকে খুঁজে মেরেছে রুদ্র আমার ভাইটা খুঁজে পাচ্ছি না, কয় বাড়া অতি থানার অতি তাই করছে। থানায় যাওয়ার পরে আমাদের কোনো মামলা নেয়নি, কোনো কিছু আমাদের দুর্ব্যবহার করছে ওসি সাহেব। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে এই মুহূর্তে নামগুলো সামনে আনছি না। পরিবার থানায় গিয়েছে, তারা মামলার এজাহার দিচ্ছেন। আমরা মামলাটা রুজু করে আমরা বাকি সবাইকে অ্যারেস্ট করব। নিহত শাকিলের বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যা সহ একাধিক মামলা চলমান আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 74, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74। রাজশাহী বিভাগে বায়ুমান 111, যা সহনীয়। আর্দ্রতা 67। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 68%। খুলনা বিভাগের বায়ুমান 75, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 66। বরিশাল বিভাগে বায়ুর মান 67, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 66%। রংপুর বিভাগের বায়ুমান 89, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 60। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 74, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 54 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 111। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যেই প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটল হিল পুলিশ 2 সেনা কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ।
এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান দুই কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। Every American sitting at home right now needs to realize that you are paying for a genocide. Rise up! Rise up, America! Rise up! It is time to take back this country from these corrupt politicians. আগুইলার জানান তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কোচ হাভিয়ার কাবরেরার। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়াও। দশরথ রঙ্গশালায় ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 5:45টায়। দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট। তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকে ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল। যদিও প্রতিপক্ষকে সমপর্যায়ে বলছেন স্প্যানিশ কোচ। বাংলাদেশ এই ম্যাচ খেলছে মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। রাজধানীতেও র্যালিতে মানুষের ঢল। রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলায় ৩৫০০ জনকে আসামি করে পুলিশের মামলা। গ্রেফতার হয়নি কেউ। নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর। গণপরিষদের দাবিতে অটল এনসিপি। ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামায়াত। নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।